উপকূলে রিমালের তাণ্ডব জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, 2 জনের মৃত্যু। সাজাপ্রাপ্ত তারেককে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করবে বাংলাদেশ, জানালেন প্রধানমন্ত্রী। এবং বেনজির আহমেদের সম্পদ অ্যাকাউন্ট জব্দের প্রক্রিয়া শুরু, আরও 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। উপকূলে চলছে রিমালের তাণ্ডব। 5 থেকে 6 ফুট জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে কুয়াকাটা, মোংলা, বাগেরহাট, ভোলা উপকূলের নিম্নাঞ্চল। আশ্রয়কেন্দ্রে রয়েছেন ঝুঁকিপূর্ণ এলাকার 8 লাখ মানুষ। পটুয়াখালীতে জোয়ারের পানিতে ভেসে এক যুবক এবং আশ্রয়কেন্দ্রে নেয়ার পথে সাতক্ষীরার শ্যামনগরের এক বৃদ্ধ মারা গেছেন। প্রতিনিধিদের সহায়তায় রত্নজামানের রিপোর্ট। কুয়াকাটা সৈকতের তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। জোয়ারের পানিতে কুয়াকাটা উপকূলীয় নিম্নাঞ্চল 4 থেকে 5 ফুট পানিতে প্লাবিত হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে জোয়ারের পানিতে ভেসে এক যুবকের মৃত্যু হয়েছে। ভোলার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 4-5 ফুট উচ্চতার পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। জোয়ারের পানির তোড়ে ভেঙে যাচ্ছে রাস্তাঘাট। চরফ্যাশন উপজেলার সাগর মোহনার ঢালচর ও চর কুকরিমুকরি ইউনিয়নের প্রায় 20,000 মানুষ এখন পানিবন্দী। চরাঞ্চলের প্রায় 10,000 মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাগর উত্তাল। জোয়ারের পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের সাগরে নামতে নিষেধ করা হচ্ছে। কক্সবাজার থেকে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে দুপুর থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও বিমান ওঠানামা বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমও। বহির্নোঙরে থাকা 49টি জাহাজকে সরিয়ে নেওয়া হয়েছে গভীর সাগরে। সন্ধ্যা থেকে বন্ধ বঙ্গবন্ধু টানেল। পাহাড় ধসে হতাহতের ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। পাহাড় ধস হলে আপনাদের জানমালের ব্যাপক ক্ষতি হতে পারে। প্লাবিত হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জের সন্ন্যাসী বাজার সহ নিম্নাঞ্চল। সবচেয়ে বেশি ঝুঁকিতে সুন্দরবনের পার্শ্ববর্তী মোংলার চিলা ইউনিয়নের বাসিন্দারা। এ ইউনিয়নে 25টি আশ্রয়কেন্দ্রের প্রায় সবগুলোতেই উপকূলবাসীকে আনা হয়েছে। মোংলা বন্দরে অ্যালার্ট 4 জারি রয়েছে। বন্ধ রয়েছে জাহাজের পণ্য খালাস। 6টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে নোঙর করে রাখা হয়েছে। এখন যে অবস্থা তার থেকে আরো বেশি খারাপ অবস্থা হবে। রত্নজামান, 21 টেলিভিশন। দর্শক, কুয়াকাটা থেকে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন বিপ্লব। ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে কুয়াকাটা অতিক্রম করতে শুরু করেছে, আমরা আগেই জানিয়েছি। এবং এখন এই মুহূর্তে ঘূর্ণিঝড়টির পরিপূর্ণ তার সক্ষমতা প্রদর্শন করতে শুরু করেছে। প্রচণ্ড বেগে বাতাস বইছে এবং একই সাথে ভারী বর্ষণ শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। ওনারা যেমনটি জানিয়েছেন যে 2 লক্ষাধিক মানুষের বসবাস থাকলেও মাত্র 13,000 মানুষকে তারা 175টি আশ্রয় কেন্দ্রে নিতে তারা সক্ষম হয়েছেন এবং সেখানে শুকনো খাবার এবং অন্যান্য খাদ্য সামগ্রী তারা সরবরাহ করেছেন। আর এই একই সাথে যে বেশ কিছু মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন বলেও আমাদেরকে জানিয়েছেন। আর সর্বশেষ পরিস্থিতি যতটুকু আমরা জানতে পেরেছি, কুয়াকাটার পার্শ্ববর্তী ইউনিয়ন ধুলাসারে একজন মানুষের মৃত্যুর খবর ছাড়া আর কোনো মিসিংয়ের খবর আমাদের কাছে এই মুহূর্তে নেই। উপজেলা প্রশাসন আরও জানিয়েছেন যে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হলেও বড় রকমের এমন কোনো পরিস্থিতির উদ্ভব ঘটেনি বলে আমাদেরকে জানিয়েছেন। আজ এই ঝড়ের পরবর্তী সময় এবং পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও আমাদেরকে নিশ্চিত করেছেন। এই ছিল কুয়াকাটা থেকে সর্বশেষ খবর। উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল।
আবহাওয়া দপ্তর জানায় সন্ধ্যায় পশ্চিমবঙ্গ ও মোংলায় দক্ষিণ পশ্চিম দিক দিয়ে খেপুপাড়া উপকূলে প্রবেশ করে ঘূর্ণিঝড়টি 5 থেকে 7 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করবে ঘূর্ণিঝড়টির কেন্দ্র। এ সময় জলোচ্ছ্বাস আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। জানান সবচেয়ে কম ক্ষয়ক্ষতির মধ্যে দুর্যোগ মোকাবেলায় সমন্বিত কাজ চলছে। সহকর্মীদের সহায়তায় রিপোর্ট করছেন দুলি মল্লিক। ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ উপকূলে আঘাত হানে রোববার সন্ধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গ ও মোংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে খেপুপাড়া উপকূলে প্রবেশ করে ঝড়টি। বাড়তে থাকে বাতাসের গতিবেগ, সঙ্গে ভারী বৃষ্টি। রাত 8:30টার দিকে ব্রিফিংয়ে আবহাওয়া দপ্তর জানায় রিমালের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে। সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী 5 থেকে 7 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। মধ্যরাত থেকে ভোররাতের মধ্যে সম্পূর্ণ ঝড়টি উপকূল অতিক্রম করবে। এ সময় উপকূলে জলোচ্ছ্বাসের পাশাপাশি অতি ভারী বৃষ্টি হবে বলে জানায় আবহাওয়া দপ্তর। নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তাল রয়েছে সাগর। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত উপকূলের সব জেলায় জারি রয়েছে মহাবিপদ সংকেত। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান ক্ষয়ক্ষতি এড়াতে 8 থেকে 9 হাজার আশ্রয় কেন্দ্র এবং সেখানে পর্যাপ্ত খাবার মজুদ রয়েছে। পাহাড় ধস সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় মাঠে রয়েছে বিভিন্ন বাহিনীর সদস্যরা। দুর্যোগ পরবর্তী যে আমরা যেগুলি ইতিমধ্যে আমরা সমস্ত দুর্যোগের মালামালগুলি যেগুলি আমাদের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজন হবে, যেগুলি আমরা ইতিমধ্যে তাদেরকে পৌঁছে দিয়েছি। উপকূলে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার সহ দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি কমাতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা খুব সমন্বিতভাবে পরিকল্পিতভাবে গত 3-4 দিন ধরে কাজ করতেছি এবং যার জন্য আমরা আশা করি যে সবচেয়ে কম ক্ষতির মধ্যে দিয়ে আমরা এই সমস্যাটাকে উত্তরাইতে পারবো ইনশাআল্লাহ। ঘূর্ণিঝড় রিমালের খোঁজ খবর রাখা, সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ জানতে সরাসরি যাচ্ছে আবহাওয়া অফিসে। সেখানে আছেন সহকর্মী পার্থ সারথী, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। পার্থ, ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ অবস্থা সম্পর্কে কি জানালো আবহাওয়া অফিস? ইশরাত, আপনি জানেন যে রিমালের কেন্দ্রভাগের যে তাণ্ডব এরই মধ্যে উপকূলীয় অঞ্চলে শুরু হয়েছে। এর গতিবেগ ঘন্টায় বলা হচ্ছে 90 থেকে প্রায় 120 কিলোমিটার গতিবেগে এটি উত্তরের দিকে অগ্রসর হচ্ছে। এ সময় উপকূলীয় অঞ্চলের যে নিম্নাঞ্চল সেটা প্লাবিত হওয়ার প্রায় 8 থেকে 10 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এ সময় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সময় দূরবর্তী আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় প্রতিমন্ত্রী আজ যে ব্রিফ করেছেন আবহাওয়া অধিদপ্তরের, প্রায় 9 লক্ষ মানুষকে আশ্রয় কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে দুপুর পর্যন্ত। আর প্রায় 18,000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এবং বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার জন্য সার্বিকভাবে সকল রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে। আর আরেকটি কথা বলে রাখি ইসরাত, এটি টাইপ 2 সাইক্লোন, তো এর গতিবেগ আসলে সর্বোচ্চ 120 কিলোমিটারের মধ্যেই থাকবে এবং এটা আগামী 5 থেকে 7 ঘন্টা পরবর্তী 5 থেকে 7 ঘন্টার মধ্যে এর পশ্চাৎভাগ উপকূল অতিক্রম করবে এবং এটা উত্তরের দিকে ধাবিত হবে। এবং সর্বশেষ যেটা জানানো হচ্ছে যে এর ফলে রিমেলের ফলে এই ঘূর্ণিঝড়ের ফলে আগামীকাল সারা দেশের প্রায় প্রত্যেক অঞ্চলেই ভারী বৃষ্টি বা ভারী বর্ষণ হতে পারে এবং এর প্রভাবে রাজধানীতেও কালকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইশরাত, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। ইশরাত।
ধন্যবাদ পার্থ। দর্শক, আবহাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ অবস্থান সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী পার্থ সারথী। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকর্মীর সাক্ষাতে গেলে এই কথা জানান প্রধানমন্ত্রী। লন্ডনে বসবাসরত সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করাই এখন মূল লক্ষ্য বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সভাপতি। এতে অগ্নিসন্ত্রাস এবং সহিংসতা থেকে জনগণ মুক্তি পাবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু হত্যার পলাতক আসামিদেরও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানান সরকার প্রধান। সাজাপ্রাপ্ত আসামি সেটাকে এখন আমরা নিয়ে আসবো ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। আমরা সেই আবেদনও করবো সরকারের পক্ষ থেকে যে ওখানে যে আসামি তারেক জিয়া সাজাপ্রাপ্ত তাকে যেন বাংলাদেশে ফেরত পাঠায়। সেই এখন আমরা সেই চিঠিটা বসে ব্যবস্থা করে দেবো এবং ওটাকে নিয়ে এসে সেই সাজাটা বাস্তবায়ন করতে হবে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব জব্দের আদেশ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। এছাড়া বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের আরও ১১৯টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। অন্যদিকে দৈনন্দিন পারিবারিক ব্যয় নির্বাহের জন্য কিছু অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন জানানো হবে বলে জানান সাবেক আইজিপির আইনজীবী। শাকেরার রিপোর্ট। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দাবি করা হয় পুলিশের সাবেক আইজি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী, মেয়ে ও কয়েকজন স্বজনের সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসেব অবরুদ্ধ করার আদেশ দেন। আর এই আদেশ দেওয়ার পর থেকেই বেনজির আহমেদের ২৭টি ব্যাংক অ্যাকাউন্ট সহ আর্থিক লেনদেনকারী মোট ৩৩টি অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এর ফলে ব্যাংক থেকে আর কোনো লেনদেন করতে পারবেন না সাবেক আইজি। সেই সঙ্গে তার সব সম্পত্তি জব্দ হিসেবেই থাকবে। ওনার কিছু প্রপার্টি জব্দ করা হয়েছে, যেমন হলো 83 ডিডসের মধ্যে যে প্রপার্টিগুলি আছে তার 33 ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন এগুলি ফ্রিজ করা হয়েছে। এই ফ্রিজ আদেশ যতদিন বলবৎ থাকবে, জব্দ যতদিন থাকবে প্রপার্টি, ততদিন এখানে কেউ হাত দিতে পারবে না। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিএনপিপন্থী আইনজীবী সাংবাদিকদের কাছে সন্দেহ প্রকাশ করে বলেন দুদক বেনজির আহমেদকে খালাস দিয়ে দেবে। অনীতি বিরোধী শুধু সম্পদ সিজ করলে হবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি বেনজির আহমেদ। দৈনন্দিন পারিবারিক ব্যয় নির্বাহের জন্য কিছু অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন করা হতে পারে বলে জানান তার আইনজীবী। আমরা অতীতে যে মামলাগুলি করেছি অনেক নজির আছে যে ব্যবসা পরিচালনার জন্য মাননীয় আদালত অনেকগুলি অ্যাকাউন্ট খুলে দেন, নিজের পরিবার পরিচালনা বা অন্যান্য ব্যয় সংগ্রহ করার জন্য বেশ কিছু অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। আমরা এখানে চাইব গ্রজ হয়তো আদালত যেটুকু আমাদেরকে খোলার পারমিশন দেন সেটুকুর উপরে আমরা থাকবো। এদিকে রোববার বেনজির আহমেদের আরও ১১৯টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। কমিশন সিদ্ধান্ত নিয়ে যা যা করার জন্য যে প্রসেস অনুযায়ী আইন অনুযায়ী যা করার জন্য বলবে, আমরা অ্যাজ এ পাবলিক কমিশনের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে এবার দুদকে গ্রামীণ ব্যাংক, নিজ প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে মওকুফের অভিযোগ। আবার আমন্ত্রণ, দেখছেন রাতের ২১ সংবাদ। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূসের বিরুদ্ধে নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশনকে ৯.৫ কোটি টাকা ঋণ দেয়া ও মওকুফ সহ কোটি কোটি টাকার কার্যাদেশ দেওয়ার অভিযোগ দায়ের করেছে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। এ সম্পর্কিত দালিলিক তথ্যের ভিত্তিতে রোববার দুদক কার্যালয়ে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে আবেদনটি করেন প্রতিষ্ঠানটির ডিএমডি প্রদীপ কুমার সাহা। এ সময় বলেন, গ্রামীণ ব্যাংকের অনেক দুর্নীতির মধ্যে এটি একটি বিশেষ অভিযোগ। প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড ডক্টর ইউনূসের নিজের প্রতিষ্ঠান, তার বাবা এবং পরিবারের সদস্যরাও প্রতিষ্ঠানটির মালিকানায় আছেন। এখানে ৯.৫ কোটি টাকা ঋণ দিয়ে
ক্ষমতার অপব্যবহার করেছেন ইউনূস। ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন আমেরিকায় পলাতক, এই তথ্য নিশ্চিত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শাহীনকে দেশে ফেরত আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এদিকে আনার হত্যার অধিকতর তদন্তে ডিবির ৩ সদস্যের একটি দল এখন কলকাতায়। রাসেল খানের রিপোর্ট। গেল 12 মে চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সেখানেই বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহীনের পরিকল্পনায় পূর্ব বাংলা সর্বহারা দলের নেতা আমানুল্লাহ ও তার বান্ধবী সেলেস্তি রহমান সঞ্জীবনী গার্ডেনে চেতনানাশক ঔষধ দিয়ে নির্মমভাবে হত্যা করে আনারকে। মৃত্যু নিশ্চিত হলে কসাই জিহাদ আনারের মরদেহ থেকে চামড়া তুলে মাংস ও হাড়কে ৮০ টুকরা করে হলুদ মাখিয়ে খাল ও পুকুর সহ বিভিন্ন স্থানে ফেলে দেয়। ভারতে সিআইডির হাতে আটক কসাই জিহাদকে নিয়ে আনারের মরদেহ খুঁজতে জোর অভিযান চালাচ্ছে। গত 2 দিনের অভিযানে কোনো দেহাংশ খুঁজে পায়নি সিআইডি। এদিকে অধিকতর তদন্ত করতে ভারতের পশ্চিমবঙ্গে পৌঁছেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের 3 সদস্যের প্রতিনিধি দল। এর আগে বিমানবন্দরে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার জানান, বাংলাদেশ ও ভারতের পুলিশ নিশ্চিত হয়েছে আখতারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শাহীনকে দেশে ফেরত আনতে আবেদন করা হবে ইন্টারপোলের কাছে। এই দেশের বাহিরেও ঘটলেও বাংলাদেশে যদি আমরা অপরাধ করতে পারি, তাই বাহিরে কোনো ঘটনা ঘটলে আমি তো মনে করি এটা অবশ্যই আমরা এর যে এক্সট্রা টেরিটোরিয়াল যে অফেন্সটা, সে অফেন্স অনুযায়ী তো তার বিচার কাজ অবশ্যই বাংলাদেশে করা সম্ভব। অলরেডি আমরা আমাদের এনসিবিতে, বিশেষ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের কাছে আমরা আবেদনটি করেছি এবং আমরা ইন্টারপোলের সহায়তা চাইব, কারণ সে একজন বড় রকমের অপরাধী। কলকাতায় সিআইডির হাতে আটক জিহাদকে জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থল পরিদর্শন করবে ডিবি পুলিশের প্রতিনিধি দল। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। উপকূলে রিমালের তাণ্ডব, জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, 2 জনের মৃত্যু। সাজাপ্রাপ্ত তারেককে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করবে বাংলাদেশ, জানালেন প্রধানমন্ত্রী। এবং বেনজির আহমেদের সম্পদ অ্যাকাউন্ট জব্দের প্রক্রিয়া শুরু, আরও 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21shdastory.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন।